This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. অভিষেককে আক্রমণের জন্য তিনি অবশ্য আরও একজন সেনাপতি বাড়তি সেনাপতি পেয়ে গেছেন। মানে এর আগে সুকান্ত এবং শুভেন্দু তারা তো ছিলেনই, এবার অভিজিৎ গাঙ্গুলিও এসে গেছেন। শুভেন্দু আক্রমণ করতেন, সুকান্ত আক্রমণ করতেন, আর অভিজিৎ গাঙ্গুলি কোথাও গিয়ে তার মনে হচ্ছে তার স্টাইলটা অনেকটা প্রধানমন্ত্রীর মতোই। তিনি খানিকটা উপেক্ষা, খানিকটা খাটো করার স্টাইল নিয়েছেন। তৃণমূল সেনাপতিকে তালপাতা শেরপাই বলে মানে ঘুরিয়ে কোথাও গিয়ে ব্যঙ্গ করেছেন। আর অভিজিৎকে যে বড় দায়িত্বই দেওয়া হবে সেটা বোঝা গেল তাকে ওই শিলিগুড়িতে উড়িয়ে নিয়ে যাওয়ার মধ্যে দিয়েও। তাপস রায়ও তো যোগ দিয়েছেন, আরও কেউ কেউ হয়তো যোগ টোক দেবেন, কিন্তু কাউকেই নিয়ে যাওয়া হয়নি। নিয়ে যাওয়া হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এবং মঞ্চে রাজু বিস্তার, জন বার্লা, অনন্ত মহারাজ যারা একটু বিক্ষুব্ধ, তাদের কাছাকাছি নিয়ে এসে একটু হয়তো অন্যরকমভাবে গুরুত্ব দিয়ে ঠান্ডা করা যেত, কিন্তু তার থেকেও বেশি নরেন্দ্র মোদীর কাছে বসেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুভেন্দু অধিকারী আলাপ করিয়ে দিলেন, আর বোঝা গেল তমলুকে দেওয়াল লেখাটা একেবারে ভিত্তিহীন নয়। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় তমলুক আসনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামটা লেখা থাকতেই পারে, আর যদি না থাকে এরকম দেখার পর তাহলে বলতে হবে যে অঘটন তো সবসময়ই ঘটে, রাজনীতি বলে কথা। কিন্তু প্রধানমন্ত্রী করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই হাত নিজের কপালে ছুঁয়েছেন, আর পরে বলেছেন প্রধানমন্ত্রীর আশীর্বাদ পেয়েছেন তিনি। এবার প্রধানমন্ত্রীর আশীর্বাদ ধন্য তিনি যে মানে যিনি একদম রাজনীতিতে অভিষেক লগ্নেই, আজ তো তার অভিষেক লগ্নই ছিল, তাতেই যিনি প্রধানমন্ত্রীর আশীর্বাদ ধন্য হলেন, তার সামনের রাস্তাটা অনেক দূর বলে ধরা যেতেই পারে। সভা তো অত্যন্ত ভালো হয়েছে, আপনি দেখলেন তো কি পরিমাণ সমর্থন, মানুষ উদ্বেল হয়ে উঠেছে মোদিজির বক্তব্য শোনার পর। আমি নিজে অত্যন্ত উজ্জীবিত, মোদিজিকে আমি এই প্রথম চাক্ষুষ করলাম, আমার অসম্ভব ভালো লেগেছে। এবার কি তমলুকে আপনাকে দেখা যাবে প্রচারে? আমি জানি না, সেটা বিজেপির উচ্চতর নেতৃত্ব ঠিক করবে, আমি এখনো জানি না। মোদিজির সঙ্গে কোনো কথা হলো? খুব সামান্য, আমি ওনার আশীর্বাদ চাইলাম, কাজকর্ম বললেন হ্যাঁ আশীর্বাদ ওয়েলকাম, আশীর্বাদ করলেন, স্বাগত বলেছেন। বিচারপতির অদৃশ্য পোশাক সম্ভবত এখনো গা থেকে অভিজিৎবাবু নামাতে পারেননি, তাই আমার সঙ্গে ইন্টারভিউতে বলতে চাননি যে তমলুকে বিজেপি থেকে প্রার্থী করছে কিনা। তবে বলেছেন বিজেপির আগে সিপিআইএম নাকি তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিল। এটা একটা অদ্ভুত নতুন কথা। কালকে রাত্রে যখন কথাবার্তা বলছিলাম, বলতে বলতে যখন তিনি বললেন, তখনই মনে হলো যে এই যে অল্প কয়েকদিনের প্রস্তুতি, তার বাইরেও রাজনীতির সাথে তার যোগাযোগের জায়গাটা বা মনের মধ্যে আকাঙ্ক্ষাটা আরও বেশ কয়েকদিন আগের থেকেই তৈরি হয়েছিল, এবং ভাবনা চিন্তা সেটা কিন্তু তার মানে বেশ কিছুদিন আগের থেকেই শুরু হয়েছে। দেখুন, সিপিআইএমের পক্ষ থেকেও কিন্তু আমার কাছে প্রস্তাব ছিল যাদবপুর কনস্টিটিউয়েন্সি থেকে দাঁড়ানোর। আমি 2-4 দিন সময় নিয়েছিলাম, নিয়ে বলে দিয়েছি না আমি পারছি না। তাতে ওনারা হয়তো দুঃখ পেয়েছেন, অনেকেই হয়তো যা চেয়েছিলেন আমি আসি। মানে এটা কি শুধু ওই ধর্মে বিশ্বাস করেন বলে যাদবপুরে দাঁড়ালেন না? না, আমি দেখলাম যে এই রাজনৈতিক দলটা, এই সিপিআইএম এমন একটা ওদের ভেতরের পার্টি শৃঙ্খলা বলে একটা জিনিস যেটা চালায়, সেটা এত একটা জটিল ব্যাপার, এবং এই পার্টি শৃঙ্খলার ফাঁদে পড়ে কত লোকের যে 12টা বেজেছে, কত ভালো মানুষের পার্টির শৃঙ্খলা অমুক তমুক পার্টির ওপর থেকে চাপিয়ে দেওয়া, এটাই করতে হবে, অন্যটা করা যাবে না। ঠিক আছে, এইটার কোনো ক্রিয়েটিভ লোক এটা করতে পারেন না, এটা মানতে পারেন না। তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য কোনো জায়গা ছিল না। হয়তো কেউ ব্যক্তিগতভাবে বোধহয় থাকতে পারেন, যখন উনি বলছেন উনি তো অসত্য কথা বলছেন না, কিন্তু আমার কোনো ধারণা নেই যে পার্টি থেকে এমন কোনো প্রস্তাব দেওয়া হয়েছে। ওর মধ্যে একটা যা দেখা যাচ্ছে একটা ব্যক্তিগত ঝোঁক আছে, একটা ব্যক্তি প্রবণতা আছে। কমিউনিস্ট পার্টিতে ব্যক্তির গুরুত্ব অবশ্যই আছে, ব্যক্তির একটা ভূমিকাও আছে, কিন্তু সর্বশেষে হচ্ছে সামগ্রিকভাবে যে সিদ্ধান্ত হয়, যাকে আমরা বলি যৌথ সিদ্ধান্ত, সেই যৌথ সিদ্ধান্তকে মেনে নিতে হয়। উনি হয়তো ভেবেছেন যে যৌথ সিদ্ধান্ত ওর পছন্দ না হলে উনি মানতে পারবেন না। উনি তো ওর দিক থেকে ঠিক কথাই বলেছেন, এবং বরং একটা সত্য সামনে এলো যে কমিউনিস্ট পার্টি অনেক শৃঙ্খলাবদ্ধ পার্টি,